প্রিয় দর্শক, সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংকিং সেক্টরে গ্রাহকের যে সম্পৃক্ততা কিংবা মানুষের যে সম্পৃক্ততা, সেই জায়গাতে এক ধরনের ছন্দপতন ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটি কেন তৈরি হলো? কারণ ব্যাংকের সাথে একজন গ্রাহকের বিশ্বাস এবং আস্থার সম্পর্ক, সেই জায়গাতে যদি কোনো সন্দেহ কিংবা অনাস্থা তৈরি হয়, তখন ব্যাংকিং সেক্টরের যে ভবিষ্যৎ, সেখানে কী অবস্থা তৈরি হয়, সেটি আজকে আমরা বোঝার চেষ্টা করব। পাশাপাশি এখন যে ব্যাংক যে আর্থিক অবস্থার মধ্যে আছে, সেখানে নানা ধরনের সংকটের কথা আমরা শুনছি। আবার বিশেষজ্ঞরা কিংবা ব্যাংকাররা বলছেন সেটা কাটিয়ে ওঠার জন্য বেশ কিছু ব্যবস্থাও আছে, যদি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে অন্যান্য ব্যাংকগুলো যদি সেটা অনুসরণ করে, দ্রুত সময়ের মধ্যে সেটা কাটিয়ে ওঠাও সম্ভব। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। তার প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম যে গ্রাহকের আস্থা অর্জনে করণীয়। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যিনি দীর্ঘদিন ধরে ব্যাংকিং সেক্টরে কাজ করেছেন এবং এখন ব্যাংকারদের প্রশিক্ষক হিসেবে নানা বিশ্ববিদ্যালয় কিংবা বিএমের তিনি ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করছেন। আমাদের সঙ্গে আছেন জুলাস উদ্দিন, তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট অর্থাৎ বিআইবিএমের ফ্যাকাল্টি মেম্বার। জুলাস উদ্দিন, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। শুরুতেই এই আলোচনাটা আসতে চাই, আমরা গ্রাহকের আস্থার প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বলবো। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ব্যাংকের সাথে তো একজন গ্রাহকের তো আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক, এটা নষ্ট হয়ে যায় কখন? বেসিক্যালি তাত্ত্বিকভাবে বিবেচনা করলে ব্যাংক অন্যান্য যত ব্যবসা আছে সব ব্যবসায় ঝুঁকিপূর্ণ, ব্যাংকিং ব্যবসাটা আরও বেশি ঝুঁকিপূর্ণ। কেন বেশি ঝুঁকিপূর্ণ? কারণ ব্যাংক ব্যবসা করেন বেসিক্যালি আমানতকারীদের টাকা। আমানতকারীদের মানে তার ব্যবসায় চলে হলো ঋণের টাকায়। ঋণের টাকা মানে ঋণের বিপরীতে তাকে সুদ দিতে হয় এবং এই ঋণের টাকাটা সে আবার বিনিয়োগ ঋণ হিসাবে ব্যবহার করে সে অ্যাসেট ক্রিয়েট করে। এই অ্যাসেটের বিপরীতে তাকে আবার ইনকাম করতে হয় বা সুদ আয় করতে হয়। কিন্তু যখন এই সুদ আয় তার সঠিকভাবে আয় হয় না বা অর্জন হয় না, তখন এই ব্যাংক সমস্যায় পড়ে, আর্থিক সমস্যায় পড়ে। অর্থাৎ তার ইন্টারেস্ট আর্নিং যখন নেগেটিভ হয়ে যায়, তখন ব্যাংক আর্থিক সংকটে পড়ে। এবং ব্যাংক আর্থিক সংকটে পড়া মানেই আমানতকারীদের স্বার্থ বিঘ্নিত হওয়া। তাদের হয়তো আমানত ঠিকভাবে তাদের সুদের হার পরিশোধ করা বা তাদের সুদের আমানতের বিপরীতে যে পরিমাণ সুদ দেওয়ার কথা, সেটা সঠিকভাবে পারে না। ব্যাংকিং খাতে যে সুশাসনের কথা আমরা বলছি, আপনি কিংবা আপনার মতো আরও যারা আছেন তারা সেটাকে চর্চা প্রতিষ্ঠিত করার যে চেষ্টা করছেন, এই জায়গাতে মূল বাধাগুলো কি বাংলাদেশে? এই বাধার কতকগুলো দিক আছে। এটা হলো এক নাম্বার, যদি আমি বলি যে গুড গভর্নেন্স, সবচেয়ে বড় গুড গভর্নেন্স। আর একটা হলো যে রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ। এই ব্যাংকগুলোর বেশ কিছু ব্যাংকে অনিয়মের মধ্যে সবচেয়ে বড় অভাব ছিল গুড গভর্নেন্সের অভাব। আপনি যদি এখন বেশ কিছু ব্যাংক এই যে গ্রাহকের আস্থার সংকট সৃষ্টি হয়েছে, তারা আমানতকারীদের আমানত ঠিক মতো সময়ে ফেরত দিতে পারে নাই, এগুলো আসলে অনেক দিনের পঞ্জীবিত সমস্যার একটা বহিঃপ্রকাশ। এই ব্যাংকগুলো একদিকে যেমন তাদের ঋণের কোয়ালিটি, মানে যেটাকে তারা সম্পদ হিসেবে শো করে, সেই সম্পদের গুণগত মান ডিটোরিয়েট করছে বা অবনতি ঘটেছে। এই সম্পদের গুণগত মান অবনতি হওয়ার পরেও তারা বেশ কিছুদিন তাদের শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিয়েছে। এবং যখন আপনার আয় ভালো নাই, আপনার সম্পদের অবস্থা ভালো নাই, কিন্তু আপনি যখন একের পর এক অফার ডিভিডেন্ড দিচ্ছেন বা আরও উচ্চ সুদে ঋণের সমস্যার থেকে, সংকট থেকে উত্তরণের জন্য, তখন ব্যাংক আবার আরও বেশি সংকটে পতিত হয়। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে একটা অসম প্রতিযোগিতা যেটা আমরা লক্ষ্য করছি, এখনো তো সেটা আছে। এটা একটা অন্যতম কারণ। জি, এই জায়গাতে আরেকটা বিষয় আপনি খুব উল্লেখ করলেন, এটা আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে ব্যাংকগুলো ফুলিয়ে ফাঁপিয়ে নিজের অবস্থা বা সাফল্যকে, অনেক ব্যাংক, সকলের কথা আমরা বলছি না, অনেকেই নিজেদের ফুলিয়ে ফাঁপিয়ে নিজেদের সাফল্যকে উপস্থাপন করার চেষ্টা করে। তার মানে এখানে একটা পরিসংখ্যানিক মিথ্যার আশ্রয় তারা গ্রহণ করে। কিন্তু বাংলাদেশ ব্যাংক তো আছে, এটা আমাদের সকল ব্যাংকের ব্যাংক, তার গাইডলাইন বা নির্দেশনায় ব্যাংকগুলো পরিচালিত হয়। তা আপনি তো সেই ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, এক্ষেত্রে আপনাদের যে কাঠামোটা কি, এই ধরনের ব্যাংকগুলোকে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে আনার ক্ষেত্রে কি কাঠামো আছে বা কি পদ্ধতিতে আপনারা কাজ করেন? দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ ব্যাংকের
যে সুপারভিশন যে কাঠামো যেটা ছিল অতীতে, আমি কথা বলবো, বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু অতীতে সেটা হলো বেসিক্যালি যে আপনার অতীত পারফরমেন্সকে মূল্যায়ন করা এবং আপনি এখন অন দ্য স্পটে কী ঘটছে এই ধরনের ইনস্ট্যান্ট তথ্যপত্র নেওয়ার মতন সিস্টেম ছিল না। এখন যেমন বাংলাদেশ ব্যাংক রিস্ক বেস সুপারভিশনের আওতায় নিয়ে আসতেছে, এখানে অনসাইট অফসাইট সুপারভিশনকে একত্রিত করে ব্যাংকগুলো তথ্যপত্র সরাসরি মানে রিয়েল টাইম ইনফরমেশন কালেকশনের তথ্যপত্র সংগ্রহের দিকে যাচ্ছে এবং কোন ব্যাংক ঝুঁকিভিত্তিক অতিরিক্ত ঝুঁকি নিতে যাচ্ছে এইটা আর্লি ডিটেক্ট করার একটা সুযোগ তৈরি হচ্ছে। প্রক্রিয়াগুলো তো ডিজিটালাইজড। হ্যাঁ, এক নম্বর হলো ডিজিটালাইজেশনের মাত্রা ছিল না, বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন স্ট্যাটাসটা ওই রকম ছিল না। কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকে বিশেষ করে বর্তমান যে ম্যানেজমেন্ট আছে এখানে অনেক পরিবর্তন এনেছে, বিশেষ করে রিস্ক বেস সুপারভিশন সর্বশেষ যেটা সংযোজন করেছে বাংলাদেশ ব্যাংক, তাতে আশা করা যায় যে ব্যাংক একটা সুন্দর একটা সুস্থ কাঠামোর মধ্যে চলে আসবে খুব শীঘ্রই, সেটা আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ ব্যাংক সেই লক্ষ্যে অনেক পদক্ষেপ নিয়েছে। জি জুলাস ভাই, আমরা সেই পদক্ষেপগুলো আলোচনা করব। আমরা এটা তো প্রান্তিক পর্যায়ের মানুষকে ব্যাংকমুখী করার জন্য অনেক ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, বাংলাদেশ ব্যাংক সরকারি বেসরকারি ব্যাংকগুলো নিয়েছে, কিন্তু ব্যাংকগুলো এখন যে ক্রাইসিস সময়ে বা ক্রান্তিকাল যে পার করছে তাতে সাধারণ মানুষ আবার ব্যাংক বিমুখ হয়ে পড়বে কিনা, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে সম্মানিত আলোচক জুলাসউদ্দিন ভাইয়ের সাথে গ্রাহকের আস্থা অর্জনে কী করা যায়, কী করণীয় আছে সেই বিষয় নিয়ে আলোচনা। যে প্রশ্নটি রেখে যাওয়া যে এই অবস্থায় সাধারণ মানুষ আবার ব্যাংক বিমুখ হয়ে পড়বে কিনা, সেই অবস্থা কি দেখেন? ব্যাংকের আস্থাহীনতা যেটা চরম পর্যায়ে পৌঁছেছিল তা কিন্তু অনেকটাই স্তীমিত হয়ে আসছে। এখন বাংলাদেশ ব্যাংক বেশ কিছু সমাজ উপযোগী পদক্ষেপ নিয়েছে আমি বলবো। বড় ব্যাংক যে ব্যাংকগুলোর কাস্টমার বেজ অনেক বড়, তাদেরকে কিভাবে অতি দ্রুত এই আস্থাহীনতা থেকে বের করে আনা যায় সে ব্যাপারে তারা যথেষ্ট সহায়তা করেছে এবং তারল্য সহায়তা, সরাসরি তারল্য সহায়তা দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে ব্যাংকের যে ইন্স্যুরেন্স থাকে একটা, এই যে ব্যাংকের গ্রাহকদের এই আস্থা যাতে নষ্ট না হয়, ব্যাংকের যদি কোনো দুর্গতিতে পড়ে তখন তাকে এই যে সমস্ত গ্রাহক ক্ষতিগ্রস্ত হয় বা আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়, আমানতকারীদের ক্ষতিপূরণের জন্য আমানত বিমা থাকে, সেখান থেকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বেশ কিছু ব্যাংকে। এইভাবে অনেকটাই সমস্যা এখন অনেক সমাধানের পথে। কিন্তু জুলাস ভাই, কিছু কিছু খবর ছড়িয়েছে সেগুলো সত্য মিথ্যা বিবেচনার দাবি রাখে। যেমন যত টাকাই থাকুক, যদি এরকম ব্যাংক দেউলিয়া হয়ে পড়ে 1 লাখ টাকার বেশি পাবেন না, এরকম একটা কথা ছড়িয়েছে। পাশাপাশি কোনো ব্যাংক, আমরা কারো নাম বলছি না, শুধু ঘটনাগুলো আপনার সামনে উল্লেখ করছি আলোচনার জন্য, যে 1 লাখ টাকা দেওয়ার ক্ষেত্রে 2 দিন 3 দিন একজন গ্রাহককে ব্যাংকে যেতে হয়েছে, তাও অনেকে পাননি, এরকম অভিযোগগুলো আছে। তাহলে এই ঘটনাগুলো কিন্তু আবার আমার মূলধারার গণমাধ্যমেও কিন্তু এটা খবর আকারে পরিবেশন হয়েছে বা প্রকাশিত হয়েছে। তাহলে এই ঘটনাগুলো তো প্রান্তিক পর্যায়ের একজন গ্রাহককে প্রভাবিত করবে, মনস্তাত্ত্বিকভাবে তো প্রভাবিত করবেই। এইখানে একটা রেস্ট্রিকশন আছে, মানে একটা সীমাবদ্ধতা আছে। যেমন বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত 2 লক্ষ টাকা পর্যন্ত যাদের আমানত আছে, এই ধরনের আমানতকারীদের টাকা দেওয়ার মতন বা সক্ষমতা আছে আমানত বিমার আওতায়। কিন্তু অনেক ব্যাংকে, একজন ব্যাংকে হয়তো 5 কোটি টাকা রেখেছে, 5 কোটি টাকা তো ওই আমানত বিমা দিয়ে কাভারেজ দিবে না। কাজেই এই ক্ষেত্রে হয়তো আমানতকারীর বেশ যারা ক্ষুদ্র আমানতকারী যারা, এদের সংখ্যাই সবচেয়ে বেশি, এদের হয়তো তেমন সমস্যা হয় নাই বা হবে না। কিন্তু যারা বড় আমানতকারী তাদের কিন্তু ওই আমানত বিমা দিয়ে কাভারেজ দেওয়া। তার মানে কি আবার সেই ঘরে টাকা রাখার একটা প্রবণতা শুরু হয়ে যাবে কিনা? ঘরে বা পকেটে আপনি কত টাকা রাখবেন? যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আমানতকারী যারা, তারা হয়তো কিছু টাকা রাখতে পারে, কিন্তু যারা বড় আমানতকারী তাদের পক্ষে তো আসলে পকেটে বা ঘরে টাকা তো রাখা সম্ভব না। প্রতিটা ব্যাংকেরই তো একটা পরিচালনা বোর্ড আছে এবং সেই বোর্ডগুলো নিয়ে নানা ধরনের অভিযোগও আছে। সকল ব্যাংক না, কিছু ব্যাংকের যে এটা রাজনৈতিক বিবেচনায় সদস্য হয়েছেন, তারা লোনগুলো স্যাংশন বা অনুমোদন
করার ক্ষেত্রে বা বাতিল করার প্রশ্নে নানা ধরনের প্রভাব বিস্তার করেন। তো আগে যে অভিযোগগুলো ছিল, এখন যে অবস্থা আছে, এর মধ্যে কোনো মানে পার্থক্য বা পরিবর্তন দেখেন কিনা? অর্থনীতি হচ্ছে নৌকা, আর রাজনীতি হচ্ছে নৌকার মাঝি। জি, এটার উদাহরণটা এই কারণে যে নৌকার মাঝি বা হলো রাজনীতি, এই রাজনীতি যেদিকে চায় অর্থনীতি সেদিকে পরিচালিত হয় নৌকার মতো আর কি। তা এখন মানে রাজনৈতিক ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর বা তেমন কিছু করার থাকে না। রাজনৈতিক ব্যাংকিং সেক্টর তো তার একটা নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী পরিচালিত হয়। ব্যাংকিং সেক্টর চলবে তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী। সেইটাই রাজনীতির আসলে রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক বিবেচনায় নেওয়া হবে, অর্থনৈতিক সিদ্ধান্ত অর্থনৈতিক বিবেচনায় নেওয়া হবে। এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে এই জায়গাতে বাংলাদেশ ব্যাংকে, যেহেতু আপনার বাংলাদেশ ব্যাংকে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা, এখনও নানা পর্যায়ের আলোচনাগুলোতে আপনি কথা বলছেন যে কোনো রাজনৈতিক সরকার আমাদের দেশের রাজনৈতিক পরিমণ্ডল বিবেচনায় বলছি বা বৈশিষ্ট্য সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে তার কোনো লাভালাভের প্রশ্নে, তার স্বার্থের প্রশ্নে। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই চাপিয়ে দেওয়া সিদ্ধান্তর বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা কথা বলা বা প্রতিবাদ করা, এই মেরুদণ্ড কোড আনকোড বলছি বা এই দৃঢ়তা আমরা দেখি না কেন? এটা বেসিক্যালি এটা অটোনমির প্রশ্ন আসলে। এইটা হলো, আপনি যদি চিন্তা করেন ফেডারেল রিজার্ভের গভর্নর বা ডেপুটি গভর্নর কীভাবে নির্বাচিত হন বা কীভাবে তাকে নিয়োগ দেওয়া হয়, কোন টার্মস অ্যান্ড কন্ডিশন, এবং ফেডারেল ব্যাংকের অ্যাকাউন্টেবিলিটি সেটা কোথায়। আপনি ফেডারেল রিজার্ভ ব্যাংকের গভর্নরের নিয়োগ দেওয়া হয় লং টার্মে 8 বছরের জন্য, হ্যাঁ, এবং ডেপুটি গভর্নররা ওই লং টার্মের জন্য নির্বাচিত হয় নর্মালি, এবং সেটা সিনেট কর্তৃক অনুমোদিত হয়। কিন্তু আমাদের তো সিস্টেমটা সেরকম না। আমাদের কিন্তু এখনও মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের মাধ্যমে অনুমোদন হয়ে আছে। মোট কথা পলিটিক্যালি আমাদের পরিচালনা পদ্ধতিটাকে এখানে একটা পরিবর্তনের দাবি রাখে। এখানে পরিবর্তনের দরকার আছে। এটা ব্যাংকিং খাতের স্বার্থে এবং দেশের অর্থনীতির স্বার্থে এটা, এবং এই বাংলাদেশ ব্যাংক যেন মুদ্রানীতির একেবারেই ইন্ডিপেন্ডেন্টলি এটা ইমপ্লিমেন্টেশন করতে পারে, এই জন্য এটা বাংলাদেশ ব্যাংকের অটোনমিটার একটা দরকার আছে। এটা দরকার আছে, মানে বাংলাদেশ ব্যাংককে আগলে রাখার মতো কিছু না, এটাকে স্বাধীনভাবে সেটা পরিচালনা করা, স্বাধীনভাবে চলতে দিতে হবে, প্লাস এদেরকে অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনতে হবে। গ্রাহকের যেহেতু আস্থার জায়গাতে আমরা কিছুটা ছন্দপতন তো দেখছি, এটা তো আমরা কেউই অস্বীকার বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো বাংলাদেশ ব্যাংক কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে এই আস্থাটাকে ফিরিয়ে আনা যায়, আর প্রতিটি ব্যাংক কী ধরনের তার অভ্যন্তরীণ কী কী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তার ব্যাংকের সাথে যারা যে সমস্ত সম্মানিত গ্রাহকরা জড়িত তাদের আস্থাটা পুনরুদ্ধার হয় বা আস্থা আবার ফিরে আসে, এই প্রশ্নগুলো রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। ব্যাংক গ্রাহকের আস্থা কীভাবে ফেরানো যায়, কী করণীয়, সেই বিষয়টি নিয়ে আমরা জুলাসউদ্দিন ভাইয়ের সাথে কথা বলছি। যে বাংলাদেশ ব্যাংক কী করতে পারে সেটি নিয়ে শুনতে চাই। বাংলাদেশ ব্যাংক তার রেগুলেটরি মেজার্স যেগুলো আছে সেগুলো স্ট্রিনজেন্ট করতে পারে, আরও শক্তিশালী করতে পারে, এবং ওগুলো রেগুলেটরি মেজার্স শুধু নিয়ে বসে থাকলে হবে না, সেগুলো মাঠ পর্যায়ে পরিপালন যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা, এটা মনিটর করতে পারে। এবং এখন যেহেতু ডিজিটাল যুগ, ওই তথ্যপাত্র রিয়েল টাইমে কালেকশনের ব্যবস্থা করতে পারে প্রত্যেকটা। আমি যতটুকু জানি যে বাংলাদেশ ব্যাংক অলরেডি কিছু ব্যবস্থা নিয়েছে, যেমন প্রত্যেকটা ব্যাংকের জন্য একটা ডেজিগনেটেড একটা ডেস্ক ক্রিয়েট করা, এবং সেই ডেস্ক থেকে ওই ব্যাংকের তথ্যপত্র কালেকশন করা, এবং ওই ব্যাংক কোনো রেগুলেটরি মেজার্স ব্রেক করতেছে কিনা, তার অপারেশনাল অ্যাসপেক্টে কোনো সমস্যা ক্রিয়েট হচ্ছে কিনা, তথ্যপত্র কালেক্ট করে রেগুলার বেসিসে মনিটর করা, এবং কোনো ডিসপিউট হচ্ছে কিনা সেগুলোকে অনুসন্ধান করা, এই ব্যবস্থা নেওয়া, এইগুলো প্রয়োজনে কোনো ব্যাংকে প্রয়োজন পড়লে তাৎক্ষণিকভাবে সুপারভিশনের আওতায় নিয়ে বা লোক পাঠিয়ে সেটা পরিদর্শনের আওতায় নিয়ে আসতে পারে, করতে পারে। এইগুলো বাংলাদেশ ব্যাংক অলরেডি করছে। আসার কথা হলো যে বাংলাদেশ ব্যাংক কিছু প্র্যাগমেটিক পদক্ষেপ নিয়েছে ব্যাপারে। আমি আগেই বলছিলাম যে ওই যেটা আগে
সুপারভিশন ছিল হলো যে ঘটনা ঘটে যাওয়ার পরে সেটার ময়নাতদন্ত করা। কিন্তু এখন যেটা বাংলাদেশ ব্যাংক যেটা করতে যাচ্ছে বা করার উদ্যোগ, প্রোঅ্যাক্টিভ মডেলে কাজ করে, প্রোঅ্যাক্টিভ আগে থেকেই কিভাবে তাকে ডিটেক্ট করা যায়, তো রিয়েল টাইম বেসিসে তথ্যপত্র ব্যাংকের কালেকশন করে ওই ব্যাংক কোনো এই যেমন রিস্কি বিজনেসে ইনভলভ হচ্ছে কিনা, তার অ্যাগ্রেসিভ ব্যাংকিং করছে কিনা, এগুলো আগে থেকে ডিটেক্ট করার সুবিধা হবে, সুবিধা আছে এবং তার ওয়ার্ক মডেলটা ঠিক আছে কিনা, ওয়ার্নিং দেওয়া থাকে সেই অনুযায়ী কেউ যদি কোনো রুল ব্রেক করে বা অপারেশনাল সাইডে কোনো সমস্যার পাশাপাশি ওই আপনার বোর্ডের মেম্বার যদি কেউ কোনো আইন বহির্ভূত কোনো কাজ করে বা সিদ্ধান্ত গ্রহণ করে, সাথে সাথে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিতে পারবে। এগুলো প্লাস এই ব্যাংক রিস্ট্রাকচারিং, ব্যাংকের এখন যে একটা ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট হয়েছে, আগে তো এই আইনই ছিল না, নতুন আইনের আওতায় এখন ব্যাংক সমস্যা পড়ার সাথে সাথে যে কোনো ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের সুপারভিশনের আওতায় দরকার পড়লে এইখানে তার নিজস্ব লোক নিয়োগ করতে পারবে, লোক নিয়োগ করে ওই ব্যাংকটাকে মনিটর করা, যাকে আমরা বলছি প্রশাসক নিয়োগ করতে পারে, প্রশাসক নিয়োগ করতে পারে। এবং ব্যাংকগুলো আলাদা করে কি করতে পারে গ্রাহকের আস্থা ফেরানোর জন্য? ব্যাংকগুলো বেসিক্যালি, ব্যাংকের সবচেয়ে বড় দায়িত্ব হলো যে আসলে এই ঋণ প্রদানের ক্ষেত্রে তার যে সমস্ত সাউন্ড লেন্ডিং ক্রাইটেরিয়া যেগুলো আছে, মানে যে সমস্ত নীতি নিয়ম মেনে চলে ঋণ প্রদান করা উচিত, সেগুলো এক নাম্বার দেখতে হবে। আমরা সবসময় যদি 5টা সিএর কথা বলে থাকি, ক্যারেক্টার, আমি আগেই বলেছি ব্যাংক তো রিস্কি একটা বিজনেস। ব্যাংক কিন্তু ঋণ করে সেই টাকাটা আবার পুনরায় আরেকজনকে ঋণ দিচ্ছে, কাজে রিস্ক সে যে রিস্ক নিবে, কার কাছে রিস্ক নিচ্ছে, এই ঋণটা কার কাছে যাচ্ছে, এটা কি ঋণটা আদৌ পরিশোধ আর রিকাভারি হবে কি, সেটা নিরাপদ কিনা, ওইখানে তাকে ঋণ দেওয়ার নিরাপদ কিনা, এগুলো আগে এনশিওর করতে হবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঋণ যদি আপনি আগে থেকেই যদি এনশিওর না হতে পারেন যে এই ঋণটা আমার পরিশোধ করবে, তাহলে তাকে তো আপনার ঋণ দেওয়াটাই যথাযথ হবে না। তার এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে ক্যারেক্টার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনি যেই লোকটা কখনোই দেখা যাচ্ছে বারবার ডিফল্ট করছে, তার অতীত রেকর্ড কখনোই ভালো না, তাকে যদি আপনি বারবার যতবারই দিবেন ততবারই কিন্তু ওই রেকর্ড সে একই ঘটনা ঘটাবে। কিন্তু অনেক সময় আমরা এটা পত্রপত্রিকায় যে খবরগুলোতে দেখি যে ব্যাংক কাউকে ঋণ দেওয়ার জন্য খুবই আগ্রহ বোধ করে, আবার যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তাদের জামানত থেকে শুরু করে নানা ধরনের শর্ত এমনভাবে জুড়ে দেন তারা আসলে পান না, কিন্তু তাদের চাহিদাটা থাকে অল্প টাকা পেলে সে একটা কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে পারে, তার যে স্বপ্ন আছে সেটাকে বাস্তবায়ন করতে পারে। ব্যাংকের মধ্যে এই ধরনের একটা মনস্তত্ত্ব কাজ করে, এবং এটার পিছনে কারণটা কি? ব্যাংক কি বড়দের নিয়েই শুধু কাজ করতে চায়? এটা ব্যাংকের উচিত হলো যে তার গ্রাহক বেসটাকে, ঋণের গ্রাহক বেসটা যত বাড়ানো, ক্ষুদ্র যত আপনার ওই যে একটা জুড়িতে সব ডিম না রেখে যত জুরির সংখ্যা যত বাড়ানো যাবে তত রিস্ক কম হবে। তো এখানে যদি ব্যাংক যদি ওই একেবারে হোলসেল ব্যাংকিং বা কর্পোরেট ব্যাংকিং না করে যদি ক্ষুদ্র ঋণ গ্রহীতাদেরকে ঋণ প্রদান করে, একদিকে যেমন তার ঝুঁকিটা কমবে, আর একদিকে হলো ইকোনমির অ্যাক্টিভিটিসটাও কিন্তু বেশি বাড়বে। তাতে সবসময় দেখা গেছে যে ক্ষুদ্র ঋণ যদি আপনি যথাযথভাবে স্পেশালি যদি আপনি ডিজিটালি যদি আপনি এগুলো ম্যানেজ করতে পারেন এবং ডিজিটালি যদি আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারেন, তার রিকভারির সিস্টেম যদি ডিজিটাল ডেটাবেজের মধ্যে আনতে পারেন, এগুলোকে ব্যাংকে অনেক, এবং তার রিকভারি রেটও অনেক ভালো, কারণ আমাদের সামনে বড় ধরনের এক্সাম্পল কিন্তু রয়ে গেছে। যেমন আপনার MFIs যদি কথা বলি আমরা, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস, তাদের কিন্তু ইন্টারেস্ট রেট অনেক বেশি হাই। ব্যাংকের ইন্টারেস্ট রেট আমার জানা মতে তো 13% বা 13.5%-এর বেশি নাই, কিন্তু MFIs কিন্তু তারা কিন্তু তারা তো করে দেখিয়েছে, বাস্তবায়ন করে তারা দেখিয়েছে 27% পর্যন্ত ঋণ নিতে ইন্টারেস্ট চার্জ করতে পারে গ্রাহকের উপর, 27% পর্যন্ত অফিসিয়ালি অ্যালাউড চার্জ করতে পারে। এবং যারা একেবারে ইনফর্মাল সেক্টরে আছে তাদের তো আরও রেট অনেক বেশি, আরও অনেক বেশি। তো তারা যদি একটা সাকসেস হতে পারে, তারা যদি ওইখানে যদি এই NPL এর হার যদি 5-6% এখনো 6% মধ্যে থাকতে পারে, ব্যাংক পারবে না, ব্যাংকও সাকসেস। এবং জুলাস ভাই, আমি সেটাই বলতে চাই, আপনি যে পরামর্শগুলো এবং একই সাথে এই অবস্থা তৈরি হওয়ার পেছনের যে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাখ্যাগুলো দিলেন, আমরা মনে করি যে সরকার এবং বাংলাদেশ ব্যাংক বা
ইন্ডিভিজুয়ালি ব্যাংকগুলো তারা এইগুলো নিয়ে চিন্তা করবে এবং সেই ব্যবস্থাগুলো গ্রহণ করে গ্রাহকের আস্থা তারা ফিরিয়ে আনতে পারবে। জুলাসুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার আপনাকে জন্য। ধন্যবাদ, সেই সাথে চ্যানেল 9-এর দর্শক শ্রোতা এবং কলাকুশলী সহ চ্যানেল 9 পরিবারের সবাইকে ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।